আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। এই নিষেধাজ্ঞা কার্যক্রম নিষেধাজ্ঞা বলেন আর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বলেন, হিতে না এটা যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য এটা বিপরীত ফল হয়। কিছু তো হয়েছেই, আমি তো এর আগেও বলেছি যে সামনে এমন দিন আসবে এই আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে মরণোত্তর হলেও সম্বর্ধনা দিবে। মানে ইউনূস যে উপকার করে গেছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ আগামী 20 বছরেও বাংলাদেশে খুব সহজে জায়গা পেত না, এবং বিশেষ করে যেই ময়লা দুর্গন্ধ সরকারে থাকতে গায়ে লাগিয়েছিল এই দুর্গন্ধ ঝাড়তে অনেক সময় লাগতো। কিন্তু ইউনূস সরকার এমন এমন কাজ করেছে, সারা পৃথিবী মানুষের স্বাভাবিক নিয়ম, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, এবং আওয়ামী লীগকে এমন নির্যাতন করেছে যতটা না অন্যায় পাপ আওয়ামী লীগের, তার চেয়ে অধিক বেশি বলতে পারেন যে তার পাপকে লঘু পাপে পরিণত করেছে সেই ইউনূস, এবং সেই লঘু পাপে ইউনূস গুরুদণ্ড দিয়ে ফেলেছে। আর নিষিদ্ধ করার পরে সে আওয়ামী লীগের দিকে পাবলিক সেন্টিমেন্ট দিনকে দিন বেড়েছে, তার প্রতিপক্ষ মোরালি দুর্বল হয়েছে। আর বিএনপি সরকার এসে সেই ইউনূসের নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করার মাধ্যমে আওয়ামী লীগের পথ আরো সুগম করে দিয়েছে। যে আওয়ামী লীগ 1 2 5 মিছিল করতে ভয় পেত, সে আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীতে একদিনে 3-3টা মিছিল করে, এবং চট্টগ্রামে একের পর এক তারা কিছু না কিছু দেখাচ্ছে। সারা দেশে এই যে 55-60টা জায়গায় তারা অফিস খুলেছে, যদি তার মোরালি স্ট্রং না হতো তাহলে কি অফিসগুলো খুলতে পারতো? এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন কথা বলছে। হ্যাঁ, বিএনপি সরকার একেবারে প্রতিদান দেয়নি। বিএনপি মানুষজনকে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে, অনেকটা বলতে পারেন নাই দেশে ভোট কালাই সন্দেশ, যে জামাতকে ভোট দেবো না বিএনপি কে দাও, সেই হিসেবে যে ভোট দিয়েছে কিছুটা প্রতিদান বিএনপি দিচ্ছে না। এই কথা বললে বোধহয় অস্বীকার করা হবে, এই কথা বললে বেইমানি করা হবে। বিএনপি প্রচুর মানুষকে, আমাদের জানা শোনা, আমরা যাদেরকে দেখি আশেপাশে, প্রচুর আওয়ামী লীগের লোকজনকে জামিন দিয়েছে, এবং জামিন পেয়ে তারা বের হয়ে কথাও বলছেন। আওয়ামী লীগের বলতে পারেন যে অনেকটা সাংগঠনিক কার্যক্রম করছে, কিন্তু আইনত এবং বৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম করাটা আটকে রাখাটা দিনকে দিন হিতে বিপরীত আকার ধারণ করছে। এই পর্যায়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোন পথে প্রত্যাহার হবে, কে আবেদন করবে না করবে, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা যেহেতু ভারতে আওয়ামী লীগের লোকজন বেশি আছে, আমরা ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ করি, তারা যেই তথ্য আমাদেরকে দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আওয়ামী লীগকে খুব দ্রুত সময়ে হয়তো বিএনপি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, সেই সময়টার মধ্যে আওয়ামী লীগ ভিন্ন প্ল্যাটফর্মে তার নিজের কার্যক্রম শুরু করার মতন চেষ্টা করছে বা পরিকল্পনা নিয়েছে বলে আমরা এর মধ্যে খবর পেয়েছি। এই সময়ে আমাদের হাতে আরেকটি খবর আছে। খবরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে 173 আইনজীবীর আবেদন। সেটা কেমন? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। ওই যৌথ বিবৃতিতে জেলা আইনজীবী সমিতির 173 জন সদস্য স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচার নীতির লঙ্ঘন। ফাঁকে এই কথাটুকু না বললেই নয়। আমি একটু আগে একটা আলোচনা একটা শোতে বলছিলাম যে তারেক রহমান সরকারের উপর মরার উপর খরার ঘায়ের মতো উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয়, বাংলাদেশের জ্বালানি সংকট এবং বিশ্বে অন্যতম বড় একটি যুদ্ধ। ফলে প্রতিনিয়ত প্রতি পদে পদে তারেক রহমান সরকারকে ভুগতে হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে হাপিত্তিশ করতে হচ্ছে, মানুষ খেপে উঠছে আস্তে আস্তে।
কারণ যত যাই হোক একটি সরকারের দায়িত্ব হলো এই পরিস্থিতি, যত বিপর্যয় আসুক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, সরকারকে তার সক্ষমতার মধ্যে দিয়ে এই পরিস্থিতি মেট আপ করতে হবে। যাক, ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। শঙ্কা প্রকাশ করে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্র গঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোন রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত। অবিলম্বে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান আইনজীবীরা। আমি জানি না যে এই যে চাপ বিভিন্ন প্রেশার গ্রুপ থেকে আসছে দেশে বিদেশে, এই চাপ সামলে তারেক রহমান সরকার কি জামাতে ইসলামী এবং এনসিপির খায়েশ পূর্ণ করতে আগামী যে নির্বাচন, ধরেন 2031 সালের যদি বলি, সে 31 সালের নির্বাচনে বা 30-31 সালের নির্বাচন, সেই নির্বাচন কি এখন থেকে আওয়ামী লীগ বিহীন করার স্বপ্ন দেখছে? সেই স্বপ্ন যদি দেখে থাকে, তাহলে আমরা যেটা বলি যে সংসদ এবং সরকার চলছে জামাত এবং বিএনপি সমঝোতার মাধ্যমে, গিভ এন্ড টেকের মাধ্যমে। সংসদেও কথা হচ্ছে, সংসদের জোর গলায় বিএনপি সদস্যদের বলতে হচ্ছে যে এটা আমি দামি নির্বাচন হয়নি, এটা আমি তুমি নির্বাচন হয়নি। কিন্তু যারা নির্বাচন করেছে তাদেরই এক পক্ষ আরেক পক্ষকে বলে সমঝোতার নির্বাচন হয়েছে, এখানে এই সিট ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের আমিরের সিট বিএনপি ছেড়ে দিয়েছে, এনসিপির আহ্বায়কের সিট বিএনপি ছেড়ে দিয়েছে। সেটা যদি ছেড়ে দিয়ে থাকে, তাহলে তো এই সরকার এবং ইউনূস সরকারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কারণ ওই সিটগুলো পাশ করুক ইউনূস সরকার চেয়েছে। ইউনূসের খায়েশ ছিল জামাতকে ক্ষমতায় আনা, এনসিপি কে ক্ষমতায় আনা। সেটা যখন পারেনি, তখন ইউনূস নিশ্চিত করে গেছে এই দুই অংশের নেতারা যেন অন্তত পার্লামেন্টে থাকে। এবং আমরা এই আওয়াজ গত কয়েকদিন ধরে খুব জোরালো ভাবে পাচ্ছি যে তারেক রহমান সরকারকে সাংঘাতিক ভাবে প্রেসারাইজ করে এই সরকারকে ব্যর্থ দেখানো একটি অংশের খুব বড় রকম খায়েশ, যাতে করে আগামীতে অল্টারনেটিভ বলা যায় যে আওয়ামী লীগ গেছে, বিএনপি ফেল করেছে, এখন বোধহয় জামাত এনসিপি ছাড়া আর কোনো গতি নেই। যাক, আইনজীবীদের এই বিবৃতি এবং সারা বিশ্বব্যাপী এবং সারা দেশে আওয়ামী লীগের পক্ষে আস্তে আস্তে যে প্রেশার তৈরি হচ্ছে, এই প্রেশার বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন। গতকাল ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম। ছবিটাতে একটা শূকরের মাংসের দোকান, সেখানে ইউনূস বসে টাকা সংগ্রহ করছে, আর ইউনূসের ডাস্টবিন শূকরের মাংস বিক্রি করছে। আর সেই মাংসের দোকানে ক্রেতা হলো আজহারি, কাজী ইব্রাহিম, মামুনুল হক, আমির হামজা, আহমদুল্লাহ আর একজন মৌলবী। এরা সবাই শূকরের মাংস কেউ নিচ্ছে, কেউ মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। এই হলো গিয়ে ছবিটা। এবং ফেসবুকে এটা একদিনে প্রায় 5 লাখ মানুষ দেখেছে। আমি মোটামুটি যদি কোনো ফেসবুক পোস্ট 1 লাখের উপর ভিউ হয়, অর্থাৎ 1 লাখের উপর মানুষ পড়ে বা দেখে, সেটাকে আমি ভাইরাল মনে করি। তো সেক্ষেত্রে এটা যথেষ্ট ভাইরাল হয়েছে। হ্যাঁ, যথারীতি এখানে অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে। যারা 24-এর জঙ্গি উত্থানের সরাসরি জঙ্গি, আত্মঘাতী জঙ্গি এবং তাদের সহযোগী, জামাত হেফাজতের মধ্যে লুকানো, শিবিরের মধ্যে লুকানো, যাদেরকে বট বলা হয়, এই বট এসে গালি দিয়েছে। বটের কমন গালি একটাই, যে তুই মোদির জারস সন্তান, হাসিনার জারস সন্তান, মোদি হাসিনার জারস সন্তান।
বটের মোটামুটি বটগুলোর সব পোস্টেই দেখি যে এটা তাদের একটা কমন গালি। অর্থাৎ বটেরও কিন্তু গালি সীমিত হয়ে এসছে। আগে যে যত গালি গালা ছিল সেগুলা যখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, এখন বট বাহিনী শুধু ওই গালিটা দিয়ে যাচ্ছে, যেহেতু তারা গত 55 বছর বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করা সাকসেসফুল হয়েছিল, হিন্দু ঘৃণা ভারত বিদ্বেষ ছড়িয়ে দিতে সফল হয়েছিল, সেইটাকে এখনো ক্যাপিটালাইজ করছে এই বট বাহিনী। গালি, তুই মোদির জারস সন্তান, তুই হাসিনার জারস সন্তান, তুই মোদি হাসিনার জারস সন্তান, এবং এর সাথে আরো যত বেশি অশ্লীলতা প্রয়োগ করা যায়। এবং এইটাও কিন্তু বটদের যে আপনার যে সাইবার ক্রাইম যে ক্রিমিনাল গুলা আছে, ইলিয়াস, পিনাকি, এদেরও ইদানিং আর আমি খুব বেশি দেখি না, কারণ হলো যে এদের এত ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে এখন বিরক্তিকর হয়ে গেছে। পিনাকি তো প্রতিদিনই ভিডিও করে মোরলেস, বাট যথেষ্ট বিরক্তিকর হয়ে গেছে, আগের কিন্তু সেই ধার আর তার নাই। তো বটের বাইরে কিছু নিরীহ ছেলে এসে কমেন্ট করেছে যে আল্লাহ আপনার বিচার করবে, এই 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 মাওলানা কোরআনের পাখিদের এইভাবে শূকরের মাংস হাতে ধরিয়ে দিলেন। ওই লোকগুলোকে আমি নিরীহই বলবো, কারণ ওগুলো তো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান তরুণ যুবক। কিন্তু এই যুবকরা কিন্তু এটা জানে না যে এই যে জঙ্গিদের যে বিশাল বাহিনী, এদের মধ্যে এরা অনেকেই কিন্তু নাস্তিক। বিশেষ করে আমি যতটা দেখি, আজহারি পুরোপুরি নাস্তিক। ও কিন্তু কোরআন, হাদিস, আল্লাহ, রসুল কিচ্ছুতে বিশ্বাস করে না। এগুলার মধ্যে যত ফাঁকি ঝুঁকি আছে সব আজহারি ধরে ফেলছে, কিন্তু ও বাণিজ্যটা করে যাচ্ছে, কারণ ও ব্যবসা কিন্তু ছাড়তে পারছে না। এবং এগুলো নিয়ে যারা খোঁজ খবর রাখেন, বাংলাদেশে অনেক মুফতি, মৌলবী মসজিদে মাদ্রাসায় নামাজ পড়ায়, কোরআন হাদিস পড়ায়, ওয়াজ করে, এদের মধ্যে হাজার হাজার কিন্তু ইদানিং নাস্তিক হয়ে গেছে। এবং এই নাস্তিকতার ওরা যে নাস্তিক হয়ে গেল, এইটার দায়ও কিন্তু যারা জঙ্গিবাদ করছে তাদেরই আসলে দায়, কারণ জঙ্গিবাদটা তো আসলে একটা গোলমেলের জিনিস এবং এটার মধ্যে কোনো যুক্তি নাই। আর মাদ্রাসায় তো অনেক মেধাবী ছেলে মেয়ে পড়ে, তারা যখন দেখে যে এটা যুক্তিহীন, তারা অনেক বেশি কট্টর নাস্তিক হয়ে যায়। এখন আমরা তো পৃথিবীর সব মানুষকে কট্টর নাস্তিক বানাতে পারবো না, আর সেটার কোনো সমাধানও নয়। সমাধানটা হলো যে জঙ্গিবাদকে বাতিল করে দেয়া। যাই হোক, সেটা এক দীর্ঘ আলোচনা। কিন্তু এই যে ইউনুসের মাংসের দোকানে সবাই শূকরের মাংস কিনছে, এই ছবিটা 5 লাখ মানুষ, এবং এর মধ্যে 200-300 লোক তারা ক্রুদ্ধ হয়েছে ছবিটা দেখে। বাকি প্রায় 10,000 রিয়াকশনের মধ্যে সবাই অন্য রিয়াকশন দিয়েছে, অর্থাৎ লাভ, যাই হোক, তারা হেসেছে, আনন্দ পেয়েছে, অর্থাৎ তারা এটা পছন্দ করেছে। এর মানে হলো বাংলাদেশের মানুষ এই জঙ্গিবাদ প্রচারের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার যেই প্রতিশোধটা তারা দ্বিতীয়বারের মতো গ্রহণ করলো। প্রথমবার সেই প্রতিশোধ গ্রহণ করেছিল 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মাধ্যমে। সেটার ব্যাপারে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এখন বুঝে ফেলেছে। কারণ হলো, দেখুন, এই যেখান থেকে এই ছবিটার আইডিয়াটা এসছে, যে সাম্প্রতিক অর্থাৎ নির্বাচনের 3 দিন আগে ইউনূস যে চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিল, সেখানে সে শূকরের মাংস বাংলাদেশের পক্ষ থেকে কেনার বাধ্যবাধকতাও তৈরি করেছে। চিন্তা করুন, শেখ হাসিনার জামানায় কোনো চুক্তিতে সরকারি কাগজপত্রে শূকরের মাংস কেনার কথা থাকলে, এই যে মৌলবীগুলাকে শূকরের মাংস কিনাচ্ছি আমি এই ইউনূসের শূকরের মাংস দোকান থেকে, যেটা আপনারা এই ভিডিওটার থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, যদি এই মৌলবীগুলা কি করতো, যদি শেখ হাসিনার আমলে কোনো একটা চুক্তিতে কোনো দেশের সাথে হোক, সেটা ভারতের সাথে হোক, আমেরিকার সাথে হোক, এই মৌলবীগুলা কি করতো? এমনকি ধরেন বিএনপি, যাদের প্রতি এই মৌলবাদী গোষ্ঠীরা অনেক বেশি সহনশীল, এমনকি বিএনপিও যদি কোনো একটা চুক্তিতে শূকরের মাংসের কথা কেনার বাধ্যবাধকতা তৈরি করে, এই মৌলবীগুলা কি করতো? এখন তো আরো বেশি করতো, যেহেতু ওরা
24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আছে বিএনপি, জামাত এবং অন্যান্যরা। সেই এই একই মৌলবীগুলা, যে মৌলবীগুলাকে আমি এই শুকরের মাংসের দোকানে মাংস কেনালাম, মামুনুল হক, কাজী ইব্রাহিম, আমির হামজা, তারপরে আজহারি, আহমদুল্লাহ, এই মৌলবীগুলা কি করতো তখন, কি বলতো? শেখ হাসিনা হলে তো এরা 10 কোটি মানুষকে রাস্তায় নামিয়ে ফেলতো যে শুকরের মাংস খাওয়ায় এবার সব কাফের বানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ইউনূস যে ওদেরকে বাংলাদেশের মানুষের জন্য শুকরের মাংস কেনার বাধ্যবাধকতা তৈরি করলো, মাংস আদৌ কত কেনা হবে সেটা পরের কথা। ইউনূসের বিরুদ্ধে তো কারো কোনো কথা নাই, তাই না? কোনো মৌলবী কেউ কি কোনো কথা বলছে? আপনারা শুনেছেন? না, শুনেননি। এই জিনিসটা একটু সবাই চিন্তা করবেন। চিন্তাটা কি জানেন? চিন্তাটা হলো যে এখানে আসলে বিজয়টা ইউনূসের, মৌলবীগুলার কিন্তু পরাজয়। এই মৌলবীদের ভবিষ্যতে বাংলাদেশে আর ভাত থাকবে না। কারণ হলো এই জিনিসগুলা নিয়ে যদি আমরা একটু জনসচেতনতা তৈরি করতে পারি, তারা যে ওয়াজ করে 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 বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললো, অর্থাৎ ওয়াজের মাধ্যমে আধা আধা কিছু বলে এবং তারপরে এই সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী ঘৃণা ছড়ানো, একের পর এক হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো, এদের বাজার ভবিষ্যতে আমাদের যথেষ্ট দেশপ্রেমিক সরকার আসলে কমে যাবে না। কিন্তু ইউনূস কিন্তু দেখেন এত চালু, সে কিন্তু ঠিকই মৌলবীগুলাকে ব্যবহার করলো এবং মৌলবীরাও ব্যবহৃত হলো। কারণ হলো কি, ইউনূস তাদেরকে দেখিয়েছে যে ইউনূস চলে গেলে তারা রাষ্ট্রটা দখল করবে। এই জন্য ইউনূস কিন্তু জেল থেকে সব জঙ্গিদের ছেড়ে দিয়েছিল এবং ইউনূস ওদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। জঙ্গিদের, আহমদুল্লাহকে নিয়ে ইউনূস মিটিং করে, জঙ্গিরা খুব খুশি। এই জঙ্গিরা এই জঙ্গিরাই এক সময় আমি তারেক মনোয়ারকে এখানে আনি নাই, কারণ তারেক মনোয়ারের কয়েকটা ভিডিও দেখলাম ইদানিং, সে আবার একটু ডিফারেন্ট কথা বলছে। এই জঙ্গিরা বলছিল না যে সুদে ইউনূস সুদ খেয়ে কত হারাম কাজ করছে, আর সুদ খাওয়া তো মায়ের সাথে জেনা করা, এটা তো হাদিস। সেই ইউনূস ওদের যখন সুবিধা দিয়ে দিয়েছে, ওরা কিন্তু ইউনূস সম্পর্কে নিশ্চুপ এবং শুকরের মাংস আমদানি পর্যন্ত করে ফেলতেছে ইউনূস, তারপরও নিশ্চুপ। এর কারণ হলো জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতাটা চায় যে কোনো ভাবে, আর যে রাষ্ট্র ক্ষমতা চায় না সে তার অর্থনৈতিক অবস্থাটা আপনার সমৃদ্ধ রাখতে চায় ওয়াজ করে। আপনি যদি জঙ্গিদের এই স্বার্থগুলো আপনি রক্ষা করেন, অর্থাৎ জঙ্গিদের যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন, বা জঙ্গির ওয়াজ করার যে স্বার্থ, যে অর্থ রোজগারের স্বার্থ, সেটাকে যদি আপনি মেনটেন করেন, আপনি একটা জঙ্গিকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। আপনার কষ্ট লাগবে এই কথা শুনতে, আমি বলতেছি আপনি এই জঙ্গিগুলাকে দিয়ে কাজী ইব্রাহিম, আহমদুল্লাহ, আমির হামজা, তারপরে আপনার মামুনুল হক, এদেরকে দিয়ে আপনি যে কোনো গুনার কাজ করাতে পারবেন এবং সেই গুনাটাকে ওরা জায়েজ হিসাবে আপনাকে যে বলে দিবে যে এটা জায়েজ। আপনি এই জঙ্গিগুলাকে দিয়ে তাদের মায়ের সাথে বিয়ে দিতে পারবেন, তাদের মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন এবং তারা ফতোয়া দিবে যে আমার মাকে বিয়ে করা জায়েজ, আমার মেয়েকে বিয়ে করা জায়েজ, কত বছরে জায়েজ, ওরা ডিটেলস দিবে মানুষকে মানে ইয়ে করার জন্য। যদি আপনি জঙ্গিদের এই দুইটা জিনিস আপনি রক্ষা করেন, যার সংঘবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতা যে দখল করতে চায় তাকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় আসতে যদি সহায়তা করেন, আর যে জঙ্গি রাষ্ট্র ক্ষমতা না চাইলেও যে শুধু ওয়াজ করে বড় লোক থাকতে চায়, ধনী হতে চায়, তার সেই চাহিদা যদি আপনি পূরণ করেন, আপনি একটা জঙ্গিকে দিয়ে যা খুশি তাই আপনি বলাতে পারবেন। এটা আপনার মনে কষ্ট লাগলেও কিন্তু একটু চিন্তা করে দেখবেন, জিনিসটা সত্য। এইটাই ইউনূস জানতো, জেনে ইউনূস যেহেতু সে সুযোগ পেয়ে গেছে, শেখ হাসিনা রেখে যাওয়া টাকা পয়সা সব ঘায়াল করার জন্য উঠে পড়ে লাগছে, সে জঙ্গিদের ওই সুযোগটা করে দিয়েছে। আর তাছাড়া ওরা তো জঙ্গি হয়েই কিন্তু ক্ষমতায় এসছে। জঙ্গিরা যে এইভাবে ব্যবহৃত হয় এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে। সেই জন্য আপনারা ওই কমন পারসেপশনটা দেখবেন যে জঙ্গিবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। কথাটা কিন্তু জটিল হলেও, মানে কথাটা সহজ হলেও জটিলভাবে বিভিন্নভাবে কথাটা সত্যি। দেখুন, বিন লাদেনকে দিয়ে ইয়ে কি করলো মার্কিন যুক্তরাষ্ট্র, তো প্রথমে বিন লাদেন এই ধরনের জঙ্গিগুলাকে পাকিস্তানে অ্যাকুমুলেট করলো,
পাকিস্তান তৈরি করলো, বিভিন্ন দেশে মুসলমান দেশ থেকে জঙ্গি, বাংলাদেশ থেকেও গিয়েছে, এই জঙ্গিগুলাকে নগদ টাকায় আমেরিকা খরিদ করলো, করে ওদেরকে অস্ত্রপাতি দিয়ে আপনার আফগানিস্তানে যুদ্ধ করালো, যুদ্ধ করিয়ে সোভিয়েতকে হটালো আফগানিস্তান থেকে। তারপরে জঙ্গিদের সাথে আমেরিকানদের মিলে না, এখন তারপরে জঙ্গিরা ওইটা বুঝে গিয়ে লাদেন একটু কামড় দিতে চেয়েছে, আপনার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে, 2500-3000 লোক মেরে ফেলেছে। তখন আবার ধরে 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 আমেরিকানরা কিন্তু এই জঙ্গিগুলাকে খুন করে ফেলেছে, লাদেন টাদেন সহ অনেক বড় বড় জঙ্গিকে। আবার কিন্তু বাংলাদেশের 24-এর জঙ্গি উত্থানের এই জঙ্গিগুলাকে কিন্তু আমেরিকায় আবার টাকা পয়সা দিয়েছে, এবং তারা কত ফিল্ডে টাকা পয়সা দিয়েছে দেখেন। বাংলাদেশ তো সিনেমা নাটকের সবাই জঙ্গি, এখন দেখি আশফাক নিপুণ নামে একটা জঙ্গি এখনো ওইখানে কাজ করে যাচ্ছে গোপনে। তারা ওই যে ফারুকি জঙ্গিকে জামাত দীর্ঘদিন ধরে তৈরি করেছে, সেটা বিশাল আলোচনা, সেটাও আমি হয়তো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমি যেটা বলতে এসেছি দেখেন, সেটা হলো যে জঙ্গিকে দিয়ে আপনি যা ইচ্ছা তা করাইতে পারেন, জঙ্গিকে দিয়ে যা ইচ্ছা তা বলাতে পারেন। জঙ্গি তার সুবিধা মতো, ধরেন শুকরের মাংসর কথা শুনলে সারা বাংলাদেশকে আপনার মগজ ধোলাইকৃত বাঙালিদের রাস্তায় নামিয়ে দিতে পারে। আবার আপনার ইউনুস যখন এই শুকরের মাংস কেনার বাধ্যবাধকতা তৈরি করলো, জঙ্গি তখন আবার চুপ মেরে গেছে। এটাও কিন্তু ফর দ্য টাইম বিং, মানুষের একটু বিস্তৃতির সুযোগ নিয়ে, একটু ইয়ে নিয়ে জঙ্গিরা কিন্তু এটা নিয়ে আবার লাভ দিবে। কাজী ইব্রাহিম বলেছে না, কাজী ইব্রাহিম এক সময় ইউনুসের সুদ খাওয়ার সমালোচনা করেছে, পরে কাজী ইব্রাহিম বলেছে না ইউনুসের বিরুদ্ধে লড়াই করা হারাম। ইউনুস নবীরা যেভাবে ক্ষমতায় আসে সেইভাবে ক্ষমতায় এসছে, অর্থাৎ নবুয়তের পথে ইউনুস ক্ষমতায় এসছে, নবুয়তের পথে ইউনুস ক্ষমতায় এসে আবার আমেরিকান শুকর বাংলাদেশের জন্য কেনার বাধ্যবাধকতা তৈরি করছে। এখন কাজী ইব্রাহিম তো বানাচ্ছে, ওর নিজ পরের কি সূত্রটা বানাবে, কিভাবে সেটা পরিবেশন করলে বাংলাদেশের এই অবুঝ হ্যাঁ শিশু তুল্য এই শিক্ষিত অশিক্ষিত নিরীহ মানুষগুলা ওর কথা আবার মনোযোগ দিয়ে শুনবে, ওর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। হ্যাঁ, এটুকুলা কি বলবো। মোট কথা হলো, যেটা বলছি সেটা হলো জঙ্গিরা যে দুটা জিনিস চায়, এই দুটা জিনিস আপনি যদি তার রক্ষা করেন, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, যেমন জামাত হেফাজত এদের, কিংবা শুধু ওয়াজ করে বড় লোক থাকা, ধরেন আহমদুল্লাহ কিংবা কাজী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের এই চাহিদা আপনি পূরণ করেন, এদের ভিতর থেকে আপনি যে কোনো হাদিস, নতুন হাদিস বের করতে পারবেন। এবং সেই হাদিস যত এক্সট্রিমে আপনি যান, আমি একটা এক্সট্রিম উদাহরণ দিলাম না, আপনি জঙ্গিকেই একমাত্র তার মায়ের সাথে বিয়ে দিতে পারবেন বা তার মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন, এবং সে তার অনুকূলে হাদিস আপনাকে রচনা করে শুনিয়ে দিবে। এইটা একমাত্র জঙ্গি আর অর্থাৎ জঙ্গি ধর্মে এটা সম্ভব, পৃথিবীর আর কোনো ধর্মে কিন্তু এতটা আপনার এক্সট্রিম